সো দেখো আমাদের থিওরি কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে একটা থিওরি আমার বাদ পড়ে গেছে মাঝখানে, সেটা হচ্ছে তোমার বইয়ের পেজ নাম্বার 34-এর শেষের দিকে দেখবা যে বিভিন্ন প্রকার গতি নামে একটা টপিক আছে, ঠিক আছে? মানে ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট টাইপস অফ মোশন, ঠিক আছে? তো গতি তো অনেক ধরনের আছে, তো এই বিভিন্ন ধরনের গতি আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? যেমন দেখো, প্রথমে আমরা যে গতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরলরৈখিক গতি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সহজ গতির উদাহরণ। মানে তোমার কোনো একটা বস্তু বা কোনো একটা কণা যদি এমনভাবে গতিশীল হয় যে তার গতিপথ একটি সরল রেখা হয়, কি বলছি? কোনো একটি গতিশীল কণা বা বস্তু যদি এমনভাবে গতিশীল হয় যে তাদের গতির পথটা কি সরল রেখা, বোঝা গেছে কথাটা? একদম স্ট্রেট ইয়া চলতে থাকবে, এবং এটা হচ্ছে কি জি ভাই, সরলরৈখিক গতি, ঠিক আছে? এটা স্বাভাবিক গতি। আচ্ছা, আর এটাকে আর একটু ভালোভাবে ডিফাইন করা যায়। সেটা হচ্ছে তোমার যে এই ধর একটা কণা বা ভাই একটা আমি বস্তু, বলছি ভাই, এটা হচ্ছে একটা কণা বা বস্তু, ঠিক আছে? তো না না না, ওইটা না না, ওটা সরলরৈখিক গতি না। আচ্ছা আমি বলতেছি, দেখো, তো এই ধর একটা বস্তু বা কণা, ঠিক আছে? ধরো এই কণাটা একদম ইনিশিয়ালি, মানে একদম শুরুতে এই দিকে যাত্রা শুরু করছে, ঠিক আছে? মানে এই যে এই বরাবর যাত্রা শুরু করছে। একটা জিনিস বুঝো, একটা কণার স্টার্টিং একদম শুরুতে যেই বিন্দুতে যাত্রা শুরু করবে, বা যে বিন্দুতে না, সরি, যেই দিকে যাত্রা শুরু করবে, সে যদি সারা জীবন, মানে অসীম পর্যন্ত, সে যদি ওই একই দিকে চলতে থাকে, মানে দিক পরিবর্তন না করে যদি সে কি করে একই দিকে যদি সারা জীবন চলতে থাকে, তাহলে তার গতি হবে সরলরৈখিক গতি, বুঝা গেছে? মানে দেখো, এই দেখো কোনটা, যে এরকম দেখো, এই যে এরকম দেখো, এরকম দেখো, এই যে এখান থেকে সে একদম কোনো ডাইরেকশন চেঞ্জ না করে একদম স্ট্রেট চলতে থাকবে, মানে কোনো দিক চেঞ্জ করা করি নাই, বুঝতে পারছো? সেরকম এগুলো তো আরো ঘন ঘন হবে, কাছাকাছি হবে, বুঝো নাই? এই যে গতিপথটা, এই গতিপথটা হচ্ছে কি সরলরৈখিক গতিপথ, বা এই বস্তুটা হচ্ছে, এই বস্তুটার গতি হচ্ছে সরলরৈখিক গতি, বুঝতে পারছো কথাটা? সহজ কথা আমি কি বলছি, যে কোনো একটি বস্তু, কণা বা বস্তু যদি যাত্রার শুরুতে যেই দিকে কি বলে, মানে শুরুতে যেদিকে যাত্রা শুরু করে, সেই বস্তু কণাটি যদি সারা জীবন একই দিকে চলতে থাকে, তাহলে তার গতিকে আমরা কি বলবো, সরলরৈখিক গতি বলবো, বুঝতে পারছো? মানে সে একটা, মানে তার গতিপথটা একটা কি হবে, একটা সরল রেখা হবে, বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? আর আমি হাতে আঙ্গুল দিয়ে আঁকতেছি দেখে এটা সোজা হচ্ছে না, বাট তুমি তো অবশ্যই ইমেজিন করতে পারো যে সোজাটা অ্যাকচুয়ালি কতটা সোজা, বা কতটা অ্যাপ্রক্সিমেট, বা কতটা, হ্যাঁ অসীম পর্যন্ত, হ্যাঁ অসীম পর্যন্ত, মানে হচ্ছে এইদিকে অসীম, ডান দিকে অসীম, বাম দিকে অসীম, বুঝো নাই? মানে সরলরেখা, হ্যাঁ দিকটা তো অবশ্যই দেখো, তুমি যদি যে এখান থেকে যাত্রা শুরু করো, তাহলে হচ্ছে এই যে সারা জীবন তুমি একই দিকে চলতে থাকবা, বুঝো নাই? ধরো তোমার হচ্ছে এই যে পৃথিবী, ধরো তোমার এই পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর হচ্ছে এটা তোমার মাঝখানের বিন্দু, ঠিক আছে? আচ্ছা, তো তোমার হচ্ছে, তো তোমার ধরো উপর দিকে হচ্ছে নর্থ, নিচের দিকে হচ্ছে সাউথ। তো তুমি যদি একদম স্ট্রেট নর্থের দিকে যাত্রা শুরু করো, তুমি যদি আর কোনো দিকে কখনো যদি দিক না চেঞ্জ করে যদি সারা জীবন নর্থ দিকে চলতে থাকো, তখন তুমি, তোমার যে গতিটা সেটা হবে কি সরলরৈখিক গতি, বুঝতে পারছো? তো জিনিসটা আসলে খুব সিম্পল, মানে সরলরৈখিক গতি বা সরলরেখা জিনিসটা খুব সিম্পল, বাট আমি ইচ্ছা করে একটু জটিলভাবে বুঝাইছি, যাতে এরা তোমরা অ্যাকচুয়ালি সরলরেখার যে কনসেপ্টটা তোমাদের বিল্ড আপ হয়, যে সরলরেখা জিনিসটা আসলে কি, বা সরলরেখা জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, বা জিনিসটার বেসিকটা কি, এটা তোমাকে এই জন্য একটু ঘুরায় পেঁচায় শিখাইছি, বুঝতে পারছো? এবং যেটা আমি ঘুরায় পেঁচায় শিখাইছি ওইটাই অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন, ক্লিয়ার, বা অ্যাকচুয়াল ডেফিনেশন, বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে এই ছিল তোমার সরলরৈখিক গতি। এরপরে আসো, নেক্সট যে গতিটা আমরা শিখবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে? ঘূর্ণন গতি জিনিসটাকে দেখো কি বলছে, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে। কি বলছে? কোনো একটা কিছু, মানে কোনো বস্তু, কণা বা কোনো বস্তু বা কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, এবং অবশ্যই কি সমদূরত্বে ঘুরে, মানে জিনিসটা হইলে এমন হবে না, ধরো এই যে এই বিন্দুটাকে কেন্দ্র করে তুমি ঘুরতেছো, কিন্তু এভাবে আঁকা বাঁকা করে ঘুরতেছো, ঠিক না? তাহলে কিন্তু হবে না। দূরত্ব কিন্তু এভাবে চেঞ্জ হলে হবে না, বুঝতে পারছো? এরকম বিভিন্ন দূরত্ব হলে হবে না। তুমি এমন ভাবে ঘুরবা যাতে তোমার ওই বিন্দু থেকে তোমার দূরত্ব অলওয়েজ কি থাকে, অলওয়েজ সেম থাকে। এবং আমরা কিন্তু জানি যে এটা কখন হয় বলতো, যখন গতিপথটা বৃত্তাকার হয়, ঠিক না? যখন গতিপথটা বৃত্তাকার হয় তখনই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু,
আমরা তো জানি যে বৃত্তের পরিধি থেকে তার কেন্দ্রের দূরত্বটা কি বলে, ব্যাসার্ধ বলে। এবং বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় তো সেম, বুঝো নাই? যে তুমি যদি একটা বৃত্তের যে পরিধি আছে সেই পরিধি বরাবর তুমি যদি গতিশীল হও, তাহলে ওটা আমরা কি বলতে পারবো, ওটা আমরা একটা ঘূর্ণন গতি বলতে পারবো। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? আচ্ছা, যেমন ধরো তোমার ফ্যান, ঘড়ির কাঁটা সবগুলো কিন্তু একটা মাঝখানে একটা বিন্দুর কেন্দ্র করে ঘুরতে থাকে। বুঝতে পারছো? তো ঘূর্ণন গতি কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইংলিশে কি দিয়ে বলছে দেখছো? সার্কুলার মোশন, মানে অবশ্যই গতিপথটা কি হবে, সার্কেল হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? কারণ একমাত্র সার্কেলের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব যে প্রত্যেকটা বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব কি সমান। এখানে তো সেটাই বলছে যে নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে তুমি ঘুরতে থাকবা। বুঝা গেছে? তাহলে বৃত্তীয় গতি হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে? আর এক্সাম্পল তো বুঝতে পারছো, বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার নেক্সট যে গতিটা আমরা শিখবো সেটা একটু স্পেশাল এবং এটা বুঝতে একটু সবার কষ্ট হয়। সেটা হচ্ছে চলন গতি, এবং এটাকে ইংলিশে বলে তোমার ট্রান্সলেশনাল মোশন। চলন গতি জিনিসটা একটু ইন্টারেস্টিং। চলন গতির সংজ্ঞাটা দেখো কি বলছে: কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে কি চলন গতি। এটা এটা জিনিসটা অনেক, এটা একটা অ্যাবস্ট্রাক্ট। আমি বলি সংজ্ঞাটা, হাইট ফাটা, এটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট, জিনিসটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি একটু হাই লেভেলের থিঙ্কিং করতে হয় আর কি, একটু ইমাজিন করতে হয় জিনিসটা। ভালো করে তুমি চিন্তা করো, তোমার রকেট, ঠিক আছে, রকেট যে তোমার উপরে আকাশে উড়ে, তো রকেট কিন্তু, তুমি খেয়াল করছো কিনা জানি না, কখনো ভিডিও দেখছো কিনা জানি না, যে যত মানে পৃথিবী থেকে বাইরে যখন যায় তখন আস্তে আস্তে কিন্তু রকেটের পার্টস গুলা খুলে খুলে যায়, পার্ট বাই পার্ট হয়ে যায়। দেখছো কখনো? হ্যাঁ, তার মানে কিন্তু তুমি বলতে পারো না যে রকেটের গতি কিন্তু সব জায়গায়, তার মানে তার সকল কণা কিন্তু একই দিকে যায় না, ঠিক না? যেমন দেখো রকেটের যখন একটা পার্টস খুলে গেল, তখন ওই যে পার্টসটা খুলে গেল ওই পার্টসটা কিন্তু অন্যদিকে চলে গেল, ঠিক না? রকেটটা চলে গেল অন্যদিকে, তাই তো? আচ্ছা, এখন আমি তোমাকে জিনিস বুঝাই। চলন গতি অ্যাকচুয়ালি কি জানো? চলন গতি হচ্ছে অ্যাকচুয়ালি স্বাভাবিক একটা গতি। কি গতি? স্বাভাবিক একটা গতি। যেমন তুমি যখন হাঁটো তখন তোমার হচ্ছে মাথা মাথা কি বাম দিকে যায় আর তোমার শরীর কি ডান দিকে যায়? এটা কি সম্ভব? বা তোমার শরীর সোজা যাবে আর তোমার পা বাম দিকে যাবে, এটা কি হবে কখনো? হবে না। মানে তোমার পুরোটা শরীরের সবগুলা কণাই, তোমার শরীরের প্রত্যেকটা পার্টস বা সবগুলা কণাই কি একই দিকে চলবে, ঠিক না? একই দিকে চলবে। বুঝতে পারছো কথাটা? এবং এটারে কি বলে? চলন গতি বলে। বুঝতে পারছো? তোমার গতিটা আঁকা বাঁকা হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট তোমার বস্তুটার সকল কণা কি করবে, একই সময় একই দিকে চলতে থাকবে। যেমন মানে ধরো ধরো এই যে এখন এই বস্তুটা এদিকে চলতেছে, তার মানে প্রত্যেকটা কণাই দেখো এদিকে চলতেছে, দেখছো? যে প্রত্যেকটা কণাই কি এদিকে চলবে, তাইলে এটা কি হবে, চলন গতি হবে। এখন তুমি জেলি দেখছো, জেলি জেলি দেখবে এরকম, মানে এরকম খুব টসটসে হয়, ঠিক না? তো একটা জেলিকে তুমি যখন এভাবে একটা দিকে চলাবা, তখন দেখবে এটা সবগুলো কণা কিন্তু একই দিকে যায় না, এটা একটু এরকম নড়াচড়া করে, মানে হচ্ছে এদিকের কণাগুলো এইদিকে নড়ে, মানে এইদিক গতিশীল হয়, এগুলো এইদিক গতিশীল হয়, মানে বিভিন্ন কণাগুলা বিভিন্ন দিকে গতিশীল। খেয়াল করছো এই জেলির এক্সাম্পলটা দিয়ে কিন্তু ভালো বোঝা যায় এই জেলির গতিটা কিন্তু চলন গতি হবে না। কারণ জেলির কিন্তু প্রত্যেকটা কণা কিন্তু একই দিকে চলতেছে না, এটা কিন্তু এরকম হেলে ডুলে চলতেছে। বুঝতে পারছো কথাটা? তা জেলির গতি কিন্তু চলন গতি না। আর বাকি সবগুলো যে তোমার নর্মাল যে গতিগুলো সেই সবগুলো কিন্তু চলন গতি, কারণ তোমার গাড়ি যখন চলে গাড়ির প্রত্যেকটা পার্টস একই দিকে চলে, প্রত্যেকটা কণা একই দিকে চলতেছে। বুঝা গেছে আমার কথাটা? তার মানে চলন গতির সংজ্ঞাটা কিন্তু অনেকে দিতে পারে না। চলন গতি আবার কি, চলতেছে, চললে চলার যে গতি সেটা চলন গতি, বাট না, সংজ্ঞাটা ভেবে দিলে হবে না। সংজ্ঞাটা হবে কি, যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, মানে সকল কণা কি একই দিকে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি চলন গতি। So, বুঝতে পারছো চলন গতির সংজ্ঞাটা ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তো দেখো একটা এক্সাম্পল দিচ্ছে যে কোনো কিছু যখন সোজা যায় তখন তার উদাহরণ দেখা খুব সহজ। যেমন দেখো তোমার একটা গাড়ি যদি সোজা চলতে থাকে তখন তুমি খুব সহজে বুঝতে পারবা যে গাড়ির সবগুলা কণা এদিকে যাচ্ছে, ঠিক না? কিন্তু তোমার যে প্লেন, ধরো যেটা একটা প্লেন প্লেন কিন্তু হবে তোমার টেক অফ করো উপরের দিকে। দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, কি বলছে দেখো, যে গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা এগিয়ে যাওয়া একটি গাড়ির, কি বলছে দেখো, কই গেল, হ্যাঁ,
গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা এগিয়ে যাওয়া একটা গাড়ি চলন গতির উদাহরণ। দেখো, গাড়ির চাকা যে এমনি ঘুরে, গাড়ির চাকা যে এমনি ঘুরে, এই দেখো ভালো করে খেয়াল করবে, এই যে চাকাটা, হ্যাঁ, চাকাটা যেভাবে ক্লকওয়াইজ ঘুরতেছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই চাকার প্রত্যেকটা কণা কিন্তু একদিকে যাচ্ছে না। যেমন দেখো, এই যে এই কণাটা যাচ্ছে এদিকে, এই কণাটা যাচ্ছে এইদিকে, এই কণাটা যাচ্ছে এইদিকে, এই কণাটা যাচ্ছে এইদিকে, এই কণাটা যাচ্ছে এইদিকে, এই কণাটা যাচ্ছে এদিকে। এটা কিন্তু চলন গতি না। গাড়ির চাকাটা কি না? চলন গতি না। কারণ দেখো, প্রত্যেকটা কণার গতির দিক কিন্তু সেম না। তাহলে বৃত্তীয় গতি কিন্তু চলন গতি না। বৃত্তীয় গতি কি না? চলন গতি না। মানে একটা চাকা, মানে তুমি যদি পুরো চাকাটাকে একটা বস্তু ধরো, তাহলে কিন্তু এই বস্তুটার প্রত্যেকটা কণা বা এই চাকাটার প্রত্যেকটা কণা কিন্তু একই দিকে চলমান না। যে কোনো মুহূর্তে তুমি হিসাব করো না কেন, প্রত্যেকটা বিন্দু কিন্তু আলাদা আলাদা দিক আছে, নাহলে তো এটা সার্কুলার মোশন হইতো না বা বৃত্তীয় গতি হইতো না। যদি ডিফারেন্ট গতি না হইতো গাড়ি। আচ্ছা, আমি বলি দেখো, তা আগে আমরা গাড়িটা শেষ করি, তাহলে আমরা বাকিটা আসতেছি। যেমন দেখো, তোমার গাড়ি, তা গাড়ির চাকাটা কিন্তু তোমার চলন গতিতে নাই। বাট গাড়ির চাকা বাদে বাকি যে অংশটা আছে ওটা কিন্তু চলন গতিতে আছে, বুঝছো? এইটাই ওরা বলছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এখানে প্লেনের একটা এক্সাম্পল দেওয়া আছে যে চলন গতি সোজা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আঁকা বাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না, এটাই সমস্যা। কি বলছে দেখো, একটা প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিপথে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে তা 2.01 চিত্রে দেখানো আছে। এই যে এই চিত্রে দেখানো আছে, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এখন কি বলছে দেখো, দেখেই বুঝতে পারছো যে আঁকা বাঁকা চলন গতি পাওয়া কেন এত কঠিন। দেখো ভালো করে খেয়াল করো, এটা খুবই সুন্দর একটা এক্সাম্পল যে এই গতিটা চলন গতি না, আর এই গতিটা চলন গতি। মানে দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, প্লেনের গতি কিন্তু চলন গতি না। কারণ কখনোই এইভাবে দেখো, প্লেন এভাবে যাবে, তারপর তুমি প্লেনটাকে উপরের দিকে উঠায় এই জায়গায় নিয়ে আসবা, উপরের দিকে উঠে এই জায়গায় নিয়ে আসবে, এটা কি সম্ভব বলো? কোনো সম্ভব না। প্লেনটা কিন্তু এভাবে আস্তে 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 এভাবে ডাইরেকশন চেঞ্জ করবে, মানে এটাই কিন্তু বাস্তবিক, এটাই কি বাস্তবিক। তো এটা কিন্তু চলন গতি না। কেন? কারণ দেখো, তুমি একটা মোমেন্ট চিন্তা করো, তোমার যখন এটা এই যে এই এই অবস্থানে আছে, তখন তুমি দেখো তোমার এই যে একদম মাথাটা কোন দিকে আছে? এদিকে। আর এটা আছে তোমার এদিকে, এটা আছে কোন দিকে? এদিকে। দেখো তো, ডিফারেন্ট দিক না বলতো? এটা হচ্ছে কি? আচ্ছা, আমি তোমাকে একটা ইয়া বলি। আচ্ছা, ডিফারেন্ট দিক বলতে কি, তুমি দেখো তো, এই প্রত্যেকটা, এই দেখো আমি আসলে একটু উল্টাপাল্টা বলছি। উল্টাপাল্টা বলতে কি, এখন বুঝবা যে অ্যাকচুয়াল জিনিসটা কি। দেখো, এই যে এই প্রত্যেকটা পয়েন্টে কি তোমার প্লেনের দিকটা কি সেম বলো তো? একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, ডিফারেন্ট ডিফারেন্ট দিকে, ঠিক না? বাট এখানে দেখো তো, প্রত্যেকটা অংশে কিন্তু প্লেনের দিক কি সেম না বলো তো? প্লেনের দিকটা কি সেম। এটা হচ্ছে ত্বরণ গতি। মানে ওই যখন তোমার গতিপথটা বক্রাকার হয়ে যাবে, মানে কার্ভ হয়ে যাবে, তখন চলন গতিটা বোঝানো অনেক কঠিন, বুঝতে পারছো? বাট এখন তো আই থিঙ্ক তোমরা এই এক্সাম্পল দিয়ে বুঝতে পারছো, ঠিক আছে? So, চলন গতির সংজ্ঞাটা আমরা আরেকবার দেখবো যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় চলন গতি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। আচ্ছা, তো এইগুলো তোমার চলন গতি। এবার আসো লাস্ট অফ অল না, লাস্টে হচ্ছে তোমার স্পন্দন গতি আছে, যাই হোক। তা আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি, পর্যাবৃত্ত গতি। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায় ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা তরঙ্গ অধ্যায়। কারণ তরঙ্গ জিনিসটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? বোঝা গেছে? তখন আমরা এই পর্যাবৃত্ত গতিটা খুব ভালো মতো শিখতে হবে। ক্লিয়ার? তা আমরা এখন শিখবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। সো দেখো কি বলা হয়েছে, যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তখন সেটাকে পর্যাবৃত্ত গতি বলা যায়। মানে এটা একটু কমপ্লেক্স হয়ে গেল। মানে ঘূর্ণগতি বলছে না, ঘূর্ণগতি, ঘূর্ণগতিতে কিন্তু কোনো সময়ের কথা বলা নেই। বলা আছে যে নির্দিষ্ট সময় পর পর ঘুরতে হবে, বলা নাই। জাস্ট বলা আছে যে দূরত্বটা সেম থাকলেই হইলো। মানে সময় তুমি ধরো এখান থেকে এখানে প্রথমবার আসলা 1 মিনিটে, পরের বার আসলে তুমি 3 মিনিটে, কোনো সমস্যা নেই, এটা ঘূর্ণন গতি হবে, বুঝতে পারছো? কিন্তু পর্যাবৃত্ত গতি হইলে কিন্তু তুমি একটা নির্দিষ্ট বিন্দুকে যখন তুমি বারবার অতিক্রম করবা, একটা নির্দিষ্ট সময় পর পর তোমাকে ওই বিন্দুতে আসতে হবে। টাইমের ডিফারেন্সটা ডিফারেন্ট হলে হবে না, টাইমের ডিফারেন্সটা সেম হইতে হবে। মানে একটা নির্দিষ্ট সময় পর পর তুমি একটা বিন্দুকে অতিক্রম করবা। কথা ক্লিয়ার? বোঝা গেছে?
যেমন তোমার ধরো দোলনাটা, এই ধরো তোমার এই মেয়েটা দোলনাটা দুলতেছে, ধরো এই যে এইখানে, এখান থেকে এটা বাধা আছে, ঠিক আছে? তো দেখো মেয়েটা এখান থেকে এখানে যাবে, আবার আবার এখান থেকে এখানে ব্যাক করবে, ঠিক না? তো দেখো এই যে এখান থেকে এখানে গেল, আবার এখানে আসলো, এখান থেকে এখানে যেতে যে টাইমটা লাগছে, আবার এখান থেকে এখানে আসতে যদি একই টাইম লাগে, তাহলে তোমরা কি বলবা? এটাকে পর্যাবৃত্ত গতি বলবো, বুঝতে পারছো? যেমন ধরো তোমার ওই যে ঘড়ি দেখছো না, ঘড়ির পেন্ডুলাম দেখছো না, পেন্ডুলাম ঝুলানো থাকে, তুমি খেয়াল করবে ওই যে তোমার পেন্ডুলামটা কি হয়, এইভাবে বারবার দেখবা যে এখানে যায়, এখান থেকে আবার এখানে আসে, আবার ওখানে যায়, মানে দেখবা তুমি এই যে মাঝখানে যে পয়েন্টটা, এই মাঝখানে পয়েন্টটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম হচ্ছে, ঠিক না? এই যে অতিক্রম করলো, আবার অতিক্রম করলো, এই এই মানে এই যে এখান থেকে এখানে আসতে যে তোমার টাইমটা লাগছে, আবার এখান থেকে এখানে আসছে, তারপরে এটা কি করছে, এই পয়েন্টটাকে আবার অতিক্রম করছে, বুঝতে পারছো? মানে এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করতেছে। তো পর্যাবৃত্ত গতি হইতে হইলে কিন্তু বৃত্তাকার গতি হইতে হবে এমন কোনো কথা নাই, বুঝতে পারছো বিষয়টা? যেমন ধরো তোমার গতিপথ, হ্যাঁ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে তোমার অতিক্রম করতে হবে। যেমন দেখো তোমার যদি গতিপথ যদি এরকম আঁকা বাঁকা হয়, যেরকম কি আগা বাঁকা হয়, তো দেখো তুমি যদি এই যে তুমি যদি এখান থেকে যাত্রা এভাবে শুরু করো, এবং তুমি যদি এইভাবে একটা ডাইরেকশনে তুমি যদি ওই বিন্দুতে আবার ফিরে আসো, তো তুমি প্রথমবার যতটুকু সময় ফিরে আসলা, তারপর প্রত্যেকবার যদি তুমি এতটুকু সময়, হ্যাঁ, এবং একই দিকে যদি আবার ওই জায়গায় ফিরে আসো বারবার, তখন সেটা কি হবে? পর্যাবৃত্ত গতি হবে, মানে এটা হচ্ছে রিপিটেশন। এটা আসলে কি রিপিটেশন মানে বারবার তুমি তোমার মানে গতিপথটা বক্রাকার হোক, বৃত্তাকার হোক, আয়তাকার হোক, যে কোনো শেপেরই হইতে পারে, তোমার গতিপথটা যে কোনো শেপে হইতে পারে, এটা সমস্যা নাই। বাট দ্য ফ্যাক্ট ইজ তোমার একটা বিন্দুকে তুমি বারবার একই পথে, একই দিকে, একই পথে, একই সময় পর পর অতিক্রম করতে হবে। বুঝা গেছে? কথা ক্লিয়ার? দেখো এখানে কিন্তু এটাই বলছে যে নির্দিষ্ট সময় পর পর, সময়টা অবশ্যই কি হইতে হবে? নির্দিষ্ট হইতে হবে। আবার কি বলছে দেখো, একটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, মানে তুমি একটা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে তুমি রেফারেন্স ধরবা, মানে ধরো এই বিন্দুকে তুমি নির্দিষ্ট ধরলা, তো এটাকে তুমি বারবার অতিক্রম করতেছো, এটা আর কি। সো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে, মানে বারবার তোমার একই পথ দিয়ে আসতে হবে বা একই দিকে আসতে হবে, এবং একইভাবে, একই দিকে এবং কি একইভাবে, মানে সময়টা একই হইতে হবে বারবার, গতিপথটা একই হইতে হবে, এবং গতিপথের দিকটা একই হইতে হবে। মানে এমন না যে তুমি এই প্রথমবার সোজা আসছো, এবার তুমি পিছে হাইটটা এমনি আসবা, মানে এরকম না জিনিসটা আর কি, বুঝতে পারছো? এ হচ্ছে কথা। তাহলে এটাকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি বলা হয়। ক্লিয়ার? যেমন তোমার সূর্যকে কেন্দ্র করে যে তোমার গ্রহগুলা ঘুরে, এগুলা কিন্তু 365 দিন পর পরই কিন্তু এভাবে ঘুরতেছে, ঠিক না? সো নির্দিষ্ট সময় পর পর একই পথে কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? এবং একই দিকে। সূর্যের গতি না, গ্রহগুলোর গতি। সৌরজগতে গ্রহগুলোর গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। কারণ গ্রহগুলোর গতি, কারণ গ্রহগুলা ঘুরতেছে সূর্যের চারপাশে, সূর্য তো ঘুরতেছে না। সূর্য ঘুরতেছে কিন্তু সেটা হচ্ছে ওই গ্যালাক্সিতে ঘুরতেছে, বুঝো নাই? ওখানে আমরা না যাই, ওখানে আমরা না যাই। তাহলে সংজ্ঞাটা বুঝতে পারছো? তো সংজ্ঞাটা কি হবে? যে পর্যাবৃত্ত গতি, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে বলে পর্যাবৃত্ত গতি। সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? যেমন দেখো তোমার হার্টবিট, তোমার যে হার্টটা কিন্তু দেখো নির্দিষ্ট সময় পর পর কিন্তু পাম্প করতেছে, ঠিক না? একবার একবার প্রসারিত হচ্ছে, আবার কি, আবার সংকুচিত হচ্ছে, ঠিক না? একবার প্রসারিত হচ্ছে, আরেকবার কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, মানে এরকম তোমার 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ডে তোমার প্রসারিত হয়, আবার 0.8 সেকেন্ডে সংকুচিত হয়, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছো? এটা হচ্ছে এরকম যে 0.07 সেকেন্ড, 0.01 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড, এই 0.7 সেকেন্ডে তোমার ওই যে অলিন্দ অলিন্দ প্রসারিত হয়, 0.1 সেকেন্ডে অলিন্দ সংকুচিত হয়, নিলয় তোমার 0.3 সেকেন্ডে প্রসারিত হয়, 0.5 সেকেন্ডে নিলয়টা সংকুচিত হয়, এরকম আর কি বিষয়টা। এটা জিরো, এটা তোমার ইন্টারে গিয়ে শিখবা, ঠিক আছে? যাই হোক, আমরা না যাই। আচ্ছা, আমি তো বায়োলজি পড়ছিলাম না। হ্যাঁ, বায়োলজিতে পড়ছিলাম ইন্টারে, হ্যাঁ আমার ইচ্ছা ছিল, বাট আমি যাই নাই। অনেক কারণ আছে, এই জন্য যাই নাই আর কি, মেডিকেলে পড়ি না, অনেক কারণ আছে। বেশি ডিলে হয়ে যায়, মানে ইনকাম করতে বেশি লেট হয়ে যায়, তাই আর যাই নাই আর কি। আর অমানসিক পড়াশোনা মানে আর টিউশনি করা যাবে না, আর্লি ইনকাম করা যাবে না, তাই আর কি। যাই হোক, অনেক ফ্যাক্টর আছে, এগুলা বুঝবা না। আমার যদি এনাফ, মানে ফ্যামিলি যদি এনাফ তোমার টাকা পয়সা হলে হয়তো, তাইলে আমি ইজিলি মনে করো মেডিকেলের প্রিপারেশন নিতাম, এবং মেডিকেলে ইনশাল্লাহ চান্স পাইতাম, আমি আশা করি।
যাক, কি পাইতাম না পাইতাম এটা বলে লাভ নেই, যা আছে তা নিয়ে থাকি। না মেডিকেল, না মেডিকেল অনেক প্যারা, অনেক প্যারা, কিন্তু সেটা পড়াশোনায় দিকেই ফোকাস থাকতে হবে, অন্য কিছু করা যাবে না, মানে টিউশনি বা কিছু করা যাবে না, বুঝতে পারছো? এবং 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 তুমি একটা ডাক্তার হয়ে এত সহজে তুমি ইনকাম করতে পারো না। তুমি একটা এমবিবিএস ডাক্তারের বেতন হচ্ছে তোমার 15,000, এরকম 15,000 20,000 টাকা, ঠিক আছে? আর ওই বড় ডিগ্রি না পাইলে তোমার বেতনও বাড়বে না, বা তুমি বড় কিছু হইতে পারবে না, মানে সারা জীবন তোমাকে অনেক কষ্ট করতে হবে, সহজ কথা, ঠিক আছে? যাই হোক, যাই হোক, এখন আমরা ওখানে না যাই। এখন পর আবার একটা ক্যারিয়ার ক্লাস হয়ে যাবে, সো ক্যারিয়ার ক্লাস আমরা করতেছি না, ওটা আমরা পরে করব, যখন ইন্টার পাস করবো তখন বলবো এগুলা। এখন হচ্ছে আমরা শিখবো লাস্ট এই গতিগুলা, যে আমরা বিভিন্ন প্রকারভেদে গতিগুলো পড়তেছি, সেগুলোর মধ্যে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, সরল স্পন্দন গতি। আমরা কি শিখবো? সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, হৃৎপিণ্ডের গতি হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে পর্যাবৃত্ত গতির সাথে সরল স্পন্দন গতির ডিফারেন্সটা কি? সংজ্ঞাটা আগে দেখো, তারপর বলবো, বুঝবা। দেখো কি বলছে। সরল স্পন্দন গতি হচ্ছে একটা স্পেশাল পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতিটা কি বলতো? একটা স্পেশাল পর্যাবৃত্ত গতি। কিরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 সহজ স্পন্দন গতি, ওই যে নিক্ষিপ্ত বস্তু একটা সহজ স্পন্দন গতি, মানে আমি তোমাকে জিনিসটা বোঝাই, দেখো আমি বোঝাচ্ছি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। না, তুমি বুঝছো আসলে ফর্মুলা দিয়ে বোঝাই, ওগুলো ফর্মুলা আছে, আমি দেখাচ্ছি, দেখো কি বলছে। দেখো, একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, তার মানে এটা হচ্ছে একটা স্পেশাল পিরিয়ডিক মোশন। আচ্ছা, কি বলছে দেখো, স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়, বুঝতে পারছো? দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়। আচ্ছা, এই জিনিসটা কি? বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়। আচ্ছা, এই যে সবকিছু বলতেছে না, এগুলো তুমি আসলে ফর্মুলা ছাড়া বুঝবে না, এগুলো তুমি ফর্মুলা ছাড়া বুঝবে না। সহজ সহজ প্রতি একটা মানে ফর্মুলা আছে, আমি তোমাকে বলতেছি, দেখো। সরল সন্ধিত গতির যে শর্ত সেটা হচ্ছে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। কি বলছি? এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অথবা বলা যায় এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এই জিনিসটা আসলে কি? দেখো, ধরো তোমার কি বলে, আহ এই একটা বিন্দু, একটা বস্তু যেখান থেকে যাত্রা শুরু করবে, এখান থেকে সোজা ওইখানে যাবে, ওইখান থেকে আবার সোজা এখানে আসবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝো। তুমি মাঝখানে একটা রেফারেন্স পয়েন্ট ধরো, একদম মধ্যবিন্দুতে তুমি রেফারেন্স পয়েন্ট ধরছো, এটা নির্দিষ্ট বন্ধুটাকে, মানে নির্দিষ্ট বন্ধু হিসেবে, সরি কি বলতেছে, মাথা পাগল হয়ে গেছে। নির্দিষ্ট বিন্দু হিসাবে তুমি কি করলা, এই মধ্যবিন্দুটা নিলা, ঠিক আছে? এবার দেখো, তোমার পর্যাবৃত্ত গতি হইতো তখন যখন তুমি নির্দিষ্ট সময় পর পর এভাবে ঘুরতেছো, ঘুরতেছো নির্দিষ্ট দিকে, হ্যাঁ, তুমি বারবার এভাবে যাচ্ছ, বারবার তুমি এভাবে যাচ্ছ, এভাবে আসতেছো, বারবার যাচ্ছ, বারবার আসতেছো নির্দিষ্ট সময় পর পর। বাট ওটা যদি তোমার স্পন্দন গতি হইতে হয়, মানে সরল সন্ধিত স্পন্দন গতি হইতে হয়, তখন তোমাকে আসলে কি করতে হবে? একটা গাড়ি ধরো, তুমি একটা গাড়ি চালাবা, গাড়িটাকে এক্সেলারেট করতে হবে, এক্সেলারেট করে গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়ায় বাড়ায় ম্যাক্সিমাম এখানে আসতে হবে, বুঝতে পারছো? অথবা এখানে ম্যাক্সিমাম থাকবে, হ্যাঁ এখানে ম্যাক্সিমাম থাকবে বেগটা, ম্যাক্সিমাম থেকে আবার জিরো হয়ে যাবে এখানে, আবার তুমি এক্সেলারেট করে জিরো থেকে এখানে এসে ম্যাক্সিমাম করবা, বুঝতে পারছো কি জিনিসটা? মানে হচ্ছে কি এরকম জিনিসটা, যে এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। কি বলছি? মানে এ হচ্ছে এক্স এর সমানুপাতিক এবং বিপরীতমুখী। এইটা জিনিসটা কি বুঝো, মানে এটা আসলে একটু ইন্টারের পড়া তো, বুঝতে একটু কঠিন হতে পারে। যেমন দেখো, আমি হচ্ছে জিরো থেকে কাউন্ট করা শুরু করলাম, মানে পয়েন্টটা জিরো থেকে ধরো এখানে যাত্রা শুরু করলো, মানে এইভাবে যাবে, আবার এখান থেকে ব্যাক করবে জিরোতে, আবার জিরো থেকে এই রিভার্স দিকে ব্যাক করবে, আবার এখান থেকে আবার জিরোতে আসবে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার দেখো কাহিনী কি বুঝো, কাহিনীটা ভালো করে বুঝো। আমি কি বলছি, জিরো থেকে দেখো, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের কি স্টার্টিং পয়েন্ট। তুমি এখান থেকে যত ডান দিকে যাবা, তোমার স্টার্টিং পয়েন্ট থেকে সরণ তত বাড়বে না, বলো তো? যত ডান দিকে যাচ্ছ তোমার কি সরণ বাড়তেছে না? কি বাড়তেছে? সরণটা বাড়তেছে না, বলো তো? কথা বুঝতে পারতেছো? সরণটা কি হচ্ছে? বাড়তেছে। যত ডান দিকে যাচ্ছে সরণটা কি হচ্ছে? বাড়তেছে। তাহলে কি বলছে দেখো, মাইনাস এক্স, তার মানে সরণ যত বাড়বে মন্দন তত কমবে, সরি ত্বরণ তত কি হবে? কমবে।
আমার কথাটা বোঝা গেছে? যত তুমি, আমি বলি দেখো, সমানুপাতিক, হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি দেখো, বলতেছি দেখো, বাড়বে কিন্তু অপোজিট দিকে। কোন দিকে? অপোজিট দিকে, মানে তোমার সরণটা বাড়তেছে কোন দিকে? ডান দিকে না? কোন দিক বাড়তেছে? ডান দিকে। বাট তোমার ত্বরণটা বাড়বে কোন দিকে? বাম দিকে। আর ত্বরণ বাম দিকে বাড়া মানে কি? মন্দন বাড়া। বুঝো নাই? কি বাড়া? মন্দন বাড়া। আর মন্দন বাড়া মানে আসলে কি? ত্বরণটা কম হয়। বুঝতে পারছো? মানে জিনিসটা হচ্ছে এরকম যে, ধরো ত্বরণ ছিল তোমার 10 মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এখন তোমার আস্তে আস্তে নেগেটিভ মন্দন বাড়বে। কি বাড়বে? সরণ বাড়বে, আস্তে আস্তে নেগেটিভ মন্দন বাড়বে। ধরো প্রথমে ছিল -1, তারপর -2, -3, এরকম না? যত দেখো মাইনাসটা বাড়তেছে, লব্ধি ত্বরণটা তত কি ছোট হচ্ছে না? 10 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 9। 2 বিয়োগ গেলে কত হয়? 8। 3 বিয়োগ গেলে কত হয়? 7। তার মানে ত্বরণটা কি হচ্ছে? ডান দিকে কমতেছে, আর বাম দিকে কি হচ্ছে? বাড়তেছে। আমার কথা বোঝা গেছে? এটা তুমি আরো ভালো বুঝবা একটা পেন্ডুলামে। কোথায় বুঝবা ভালো? একটা পেন্ডুলামে। তুমি খেয়াল করে দেখবা যে, তুমি যদি একটা পেন্ডুলামকে এভাবে একটা রশিতে ঝুলাও, মানে পেন্ডুলাম বাদ দাও, রশিতে ঝুলায় তুমি কি করছো? একটা বস্তুকে রশিতে দিয়ে ঝুলাইছো। ঝুলাই এবার তুমি কি করলে? এটাকে একটু উপরের দিকে টেনে ধরে ছেড়ে দিছো। কি করছো? উপরের দিকে টেনে ধরে ছেড়ে দিছো। তো এটা যদি তোমার এই যে মাঝখানের যে এই দাগটা, এটা যদি তোমার কি হয়, আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে কত ওই অধ্যায় 4-এ মনে হয় এই পেন্ডুলামের জিনিসগুলো পড়াইছি না তোমাদের? অধ্যায় 4-এ ওই পেন্ডুলামের ম্যাথ গুলো করাইছিলাম না? ওই যে দোলকের ম্যাথ গুলো করাইছিলাম যে। ইয়াস ইয়াস। হ্যাঁ, আচ্ছা দেখো ওখানে একটা জিনিস কি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান, এটা আমাদের কি ধরছি? এই স্টার্টিং পয়েন্ট বা সাম্যাবস্থান। এই সো তুমি যদি দেখো, এই যে তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করো, তুমি যদি টেনে এটাকে ওখানে ধরো, তাহলে কি হবে বলতো? তোমার, তুমি যদি যাত্রাটা শুরু করো হচ্ছে এখান থেকে, দেখো দেখো দেখো, ভালো করে খেয়াল করো, দেখো, তুমি যদি ছেড়ে দাও এখান থেকে ছেড়ে দাও, এবং এটা কি একদম নিচের দিকে নামতে থাকবে, এবং এখানে এসে কি বেগটা ম্যাক্সিমাম হবে না? বেগটা এখানে এসে কি হবে? ম্যাক্সিমাম। কারণ হচ্ছে কি বলতো, এখানে এসে জি এর মানটা কি হয়? জি এর মানটা এখানে ম্যাক্সিমাম হয়, মানে ত্বরণটা ম্যাক্সিমাম হয়, ত্বরণটা কি হয়? আচ্ছা, এখন তুমি জিনিসটা বুঝো, তোমার এখানে ম্যাক্সিমাম হচ্ছে না? দেখো এখান থেকে তুমি যদি কাউন্ট করা শুরু করো, এখান থেকে তুমি কি করলা? কাউন্ট করা শুরু করলা। এটা যখন আমরা উপর দিকে উঠতে উঠতে কি বেগ কমে যায় না বলতো? বেগ কি হয়ে যায়? একদম উপরে গিয়ে জিরো হয়ে যায় না? বেগ একদম উপরে গিয়ে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তার মানে তুমি ব্যাপারটা বুঝতেছো যে আস্তে আস্তে বেগটা কি হচ্ছে? কমতেছে। আবার এখান থেকে যখন নিচের দিকে নামবে, বেগটা আস্তে আস্তে কি হবে? বাড়বে। আবার যখন উপর দিকে উঠবে, তখন বেগটা আস্তে আস্তে কমবে। আবার যখন নিচের দিকে নামবে, তখন কমবে। তো বাড়তেছে কমতেছে, তার মানে কিন্তু দেখছো, তার মানে এই যে জি এর মানটা, জি এখানে আমাদের কি এক্সেলারেশন না বলতো? তাহলে এক্সেলারেশনটা কিন্তু দেখো সরণ, এই দেখো উপর দেখো, যে উপর দিকে আস্তে আস্তে কি সরণটা বাড়তেছে না? দেখো তো আস্তে আস্তে কি সরণটা বাড়তেছে, এবং তোমার ত্বরণটা কি হচ্ছে? কমতেছে, কারণ ত্বরণ কমার কারণে কিন্তু বেগটা জিরো হচ্ছে। বুঝতে পারছো? এটা কি মাইনাস প্রপোর্শনাল টু এক্স। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে কি সহজ বিন্দু স্পন্দন, মানে হচ্ছে তোমার ত্বরণটা আস্তে আস্তে কি হবে? সরণের সাথে সাথে কমবে, মানে নেগেটিভ দিকে বাড়বে আর কি। নেগেটিভ দিকে বাড়বে, কমবে। মন্দন না, মন্দন বাড়বে আর ত্বরণ কমবে। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? তো এগুলো এতক্ষণ এত ডিপলি না বুঝলে হবে, বাট মোটামুটি একটু আইডিয়া থাকলে হবে, ইন্টারে গিয়ে আরো ভালো শিখতে পারবো, ঠিক আছে? এবার দেখো এই জিনিসগুলো, এই যেগুলো বলছি, এগুলো এখন বই দেখবা, বাংলায় ব্যাখ্যা করা আছে, ভালো করে খেয়াল করো, বাংলায় এখানে ব্যাখ্যা করা আছে যে, হ্যাঁ, না না, তুমি পড়লে তো ভিডিওতে রেকর্ড হবে না, আমি পড়ি। কি বলছে দেখো, যে স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়। দেখো এই যে আমাদের পেন্ডুলামটা কি হচ্ছে? এই নির্দিষ্ট বিন্দুর এই পাশেও স্পন্দিত হচ্ছে, এই পাশেও যাচ্ছে, দুই পাশে যাচ্ছে। আবার দেখো এই যে এটা দেখো, এদিকে যাচ্ছে, এদিকে আসছে। তার মানে এটা যদি নির্দিষ্ট বিন্দু হয়, তাহলে এটা ডান দিকে যাচ্ছে, আবার বাম দিকে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, ওই তুমি যে একটা এক্সাম্পল দিলা যে নিক্ষিপ্ত বস্তু, এটাও কিন্তু একটা সহজ স্পন্দন। কেন? কারণ দেখো তুমি এটা উপর দিকে মারতেছো, একদম উপরে গিয়ে এটা জিরো হচ্ছে, আবার বাড়তে বাড়তে আবার নিচে আসতেছে, এটাও কিন্তু একটা সহজ গতি, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার দেখো কাহিনী কি, এবার দেখো কি বলছে যে, বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়, তখন এর গতি আস্তে আস্তে আবার কি থাকে? কমতে থাকে। গতি কমতে কমতে আবার এটি কি থেমে যায়। এরপরে গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয়, মানে আবার রিভার্স হয়। দেখো এই যে এটা নেগেটিভ হওয়ার কারণে কিন্তু তোমার দিকটা আবার কি রিভার্স হয়। বুঝতে পারছো? এটা এদিক গিয়ে আবার কি হয়? রিভার্স দিকে গতিশীল হয়, নেগেটিভ দেখেই। বুঝতে পারছো বিষয়টা? এবং কি বলছে দেখছো, বিপরীত দিকে সর্বোচ্চ গতিশীল হওয়ার পর আবার কি হয়? গতি কমতে থাকে,
এবং আবার গিয়ে গতিশীল হয়, এভাবে চলতে থাকে, মানে বাড়ে কমে বাড়ে কমে, এভাবে, বুঝতে পারছো? মানে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে তোমার পর্যাবৃত্ত গতি হবে না। So, পর্যাবৃত্ত গতির মধ্যে যে গতির ক্ষেত্রে কি হয় বলতো, স্পেশাল একটা পর্যাবৃত্ত গতি যেখানে গতির মানটা আস্তে আস্তে বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে, এবং সেটা কিন্তু সমানুপাতিক হারে বাড়ে কমে। কিভাবে হারে বাড়ে কমে বলতো? সমানুপাতিক হারে বাড়ে এবং সমানুপাতিক হারে আবার কমে। ঠিক আছে? আর অবশ্যই গতিপথের একটা নির্দিষ্ট সময় যেদিকে চলে। দেখো, ধরো এটার গতিপথ, এই ধরো পেন্ডুলামটা, পেন্ডুলামের এই পুরোটা হচ্ছে গতিপথ, ঠিক না? তো গতিপথের দেখো তো অর্ধেক সময় কোন দিক চলতেছে, এদিকে, বাকি অর্ধেক সময় কোন দিক চলতেছে, এদিকে। আমরা বলতে পারি যে পর্যাবৃত্ত গতির অর্ধেক সময় যেদিকে গতিশীল হয়, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল হয়, এবং এটারে বলে কি, স্পন্দন গতি। আর সরল স্পন্দন গতি মানে কি, সরল সন্ধি স্পন্দন গতি মানে কি, যে পর্যাবৃত্ত গতির অর্ধেক সময় যেদিকে তার বিপরীত, সরি, তার বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল হয়, এবং সেখানে সেখানে ত্বরণ হচ্ছে সরণের সমান এবং বিপরীতমুখী। বুঝা গেছে? এইটাই। ঠিক আছে? দেখো এখানে এরকম অনেক এক্সাম্পল দেওয়া আছে। এখানে একটা এক্সাম্পল দেখো, স্প্রিং ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি। তুমি যদি একটা স্প্রিং দিয়ে যদি একটা বস্তু ঝুলিয়ে দাও, তুমি যদি এটাকে টেনে ছেড়ে দাও, তাহলে কি হবে বলো তো? এটা আপ ডাউন, আপ ডাউন এভাবে গতিশীল হবে, এবং এটা হচ্ছে একটা তোমার স্পন্দন গতি। ক্লিয়ার? দেখো দোলনা, দোলনায় কি হয় এরকম, দোলনা দুলে দুলে, মানে এরকম পেন্ডুলাম। তো বুঝতে পারছো যে এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলি বলি, হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে কি, তুমি একবার উপরে মারতেছো, জাস্ট এটা একবারই নিচে আসতেছে, আর তো যাচ্ছে না। কিন্তু তুমি যদি এরকম ধরো বারবার, হ্যাঁ, সময়টা সময় তো সেমই। তুমি এই যে এখান থেকে এখানে আসতে যে টাইম লাগবে, এখান থেকে আবার ব্যাক করতে সেই একই টাইম লাগবে না? এটা তো সহজ সরল স্পন্দন গতি। অবশ্যই একই টাইম লাগতে হবে, বুঝো নাই? কি অর্ধেক হচ্ছে না? আমি কি বলছি আমি কি বলছি সময় অর্ধেক লাগবে? আমি বলছি যে অর্ধেক সময় যেদিক যাবে, বাকি অর্ধেক সময় তার অপোজিট দিকে যাবে। এই দেখো, এই দেখো, এই যে এই দেখো, এ ঘুরতেছে না, এই যে এভাবে আসতেছে না, তো দেখো, এই দেখো, এই যে অর্ধেক সময় কই যাচ্ছে, দেখো বিচরণ কালের, দেখো দেখো, বিচরণ কালের অর্ধেক সময় কই গেছে উপরে, আর বাকি অর্ধেক সময় কই গেছে, নিচে গেছে না? ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছো, বিচরণ কালের অর্ধেক সময় উপরে গেছে, আর বিচরণ কালের বাকি অর্ধেক সময় নিচে আসছে। ক্লিয়ার? এই ছিল তোমার প্রত্যেকটা, মানে কয়টা শিখলাম মোটটা, পাঁচটা, পাঁচ ধরনের গতির এক্সপ্লেনেশন। ঠিক আছে? হ্যাঁ, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, আর হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। ক্লিয়ার? এই ছিল তোমার বিভিন্ন প্রকার গতি। এটা এখানে শেষ।